নদীতে নৌকা ভাসিল। উদয়তারা ছইয়ের ভেতর চুপ করিয়া বসিয়া রহিল, একটা কথাও বলিল না। এক টানা কোড়া টানিতে টানিতে তার স্বামী অধৈর্য হইয়া পড়িয়াছিল। আর থাকিতে না পারিয়া শেষে নিজেই কহিল, নিত্যর মামি, অনিত্যর মামি, একটু তামুকনি খাওয়াইতে পারো? তারা নদীবক্ষে একে অন্যকে পাইয়াছে অনেক দিন পরে, কিন্তু উদয়তারার মনে কোনো উৎসাহ নাই। সে নির্লিপ্তভাবে কলকেতে তামাক ভরিল, মালসার আগুনের টিকা গুঁজিয়া দিল, লাল হইলে তুলিয়া হুঁকাটা ছইয়ের বাহিরে গিয়া বাড়াইয়া নিস্পৃহ কণ্ঠে বলিল, নেউক, হুক্কা নেউক। বনমালীর জন্য এক অব্যক্ত বেদনা তার মনে অনবরত লুটোপুটি খাইতেছে। স্বামী কোড়া টানিতেছে আর চারিদিক দেখিতেছে। দুই পারের চাষাদের গ্রামগুলি তেমনি সবুজ, কিন্তু মালদের পাড়াগুলি যখনই চোখে পড়িতেছে তখনই বেদনায় বুক টনটন করিয়া উঠিতেছে। গাছগাছালি আছে, কিছুদিন আগে যেখানে যেখানে ঘর ছিল তার অনেকটাই এখন খালি ভিটা। ঘাটে আগে সারি সারি নৌকা ছিল, এখন আর নাই। মাঝে মাঝে দুই একটা কেবল বাঁধা রহিয়াছে। যেখানে তারা জাল শুকাইত এখন সেখানে গরু চড়িতেছে। ঘরগুলি কোথায় লুকাইয়াছে, ভিটাগুলি নগ্ন। তার উপরে বাঁশের খুঁটির গর্ত, ভাঙা উনানের গর্ত, শিলনোড়া রাখার সিঁড়ি, মাটির কলসি রাখার সিঁড়ি হাত ভাঙা হইয়া পড়িয়া আছে। উঠানে ঝরা পাতার রাশি, তুলসী মঞ্চ ভাঙিয়া শতখান। প্রদীপ দেখাইবার কেউ নাই। মাঝে মাঝে দুই একটি বাড়ি এখনো আছে, তারা বড় ঘর বেচিয়া ছোট ঘর তুলিয়াছে। রাধানগর, কৃষ্ণনগর, মনতলা, গোসাইপুর সবখানে দেখি একই অবস্থা বলিয়া হাত বাড়াইয়া হুঁকা লইল। নৌকা ঘাটে ভিড়িলে উদয়তারা নামিতে নামিতে পাড়াটার দিকে দৃষ্টিপাত করিয়া বলিল, তোমার গ্রামেও তো দেখি একই অবস্থা। সে অনেক দিন পর স্বামীর ঘর করিতে আসিয়াছে। শুভলার বউ তখন সেই ঘাটেই স্নান করিতেছে, কিন্তু সেই যে গলা জলে নামিয়া গা ডুবাইয়াছে আর উঠিবার নাম করিতেছে না। কিলা বাসন্তী, জলে কি তোরে জাদু করছে? টানে উঠবি না? তোর সাথে একখান কথা আছিল। শুভলার বউ গলা জলে থাকিয়াই ঘাড় ফিরাইল। বাসন্তী আসলাম ছোটবেলা, যখন মাঘ মাসে বেউরা ভাসাইতাম। তারপর হইলাম কার বউ, তারপর হইলাম রাঁড়ি, মাঝখানে হইয়া গেছিলাম অনন্তর মাসি, এখন আবার হইয়া গেলাম বাসন্তী। আমারও ছোটকালেই বিয়া হয়েছিল। এই গাঁয়ে আইয়া পাইলাম তোরে, বাড়ির লগে বাড়ি, দুইজনে একসাথে গলায় গলায় রইছি। তখনও তুই যেমন বাসন্তী, এখনো তুই আমার তেমনি বাসন্তী। নে উঠ, কথা আছে। তোর সাথে আমার না একখান ঝগড়া আছিল, সেই কোনখানে মনে কইরা দেখ। তোর সাথে কথা কন মানা। উদয়তারার মন বেদনার্ত হইয়া উঠিল। যে মানুষের গায়ে জীবনে কোনোদিন ফুলটুঙির ঘা পড়ে নাই, তাকে সেদিন তারা কি নিষ্ঠুরভাবে মারিয়াছিল। আজ সে নিস্তেজ নিষ্প্রভ, ঘাটটা কেমন সরু হইয়া গিয়াছে, গাল দুটি কেমন ভাঙিয়া পড়িয়াছে, মাথা ভর্তি কি লম্বা চুল ছিল, আজ সে চুলের অর্ধেকও নাই। বনমালীর মতো এও যৌবন থাকিতে থাকিতেই বুড়ি হইয়া গিয়াছে। আজ তাহাকে দেখিলেই মায়া জাগে। আজ হইলে উদয়তারা নিজের কপাল খাইয়াও তাহার গায়ে হাত তুলিতে পারিত না। অগত্যা সে নিজেই ধীরে ধীরে গড়া জল পর্যন্ত নামিল। বলিল, একদিন তোর হাতে মার খাইলে বড় ভালো হইতো বইন, বুকটা ঠান্ডা হইত। তোরে মাইরা যে অনল জ্বলল, সে অনল আর নিবল না। মিছা না বাসন্তী, তুই মারবি আমারে? আমি মারুন তোর 70 রে, 70, তুই লাউয়ের কাঁটা ফুইটা মর, শুকনা গাঙে ডুববা মর। দুইজনের মনই হালকা হইয়া গেল। অনন্তর কথা জানবার মনে চায় না। অনন্ত? ও অনন্ত, অনন্ত অহংকার কাছে থাকে। অনন্ত কি এখনো তেমন ছোটটি আছে যে কারো কাছে থাকিবে? সে কত বড় হইয়াছে, শহরে থাকিয়া এলে বিয়ে পাশ করিয়াছে। দাদার পোনার ভার লইয়া আসিতে গিয়া দেখিয়া আসিয়াছে। কত কথা বলিয়াছে, ভদ্রলোকের সঙ্গে থাকে, দেখিতেও হইয়াছে ঠিক যেন ভদ্রলোক। শুভলার বউ কেমন উদাস হইয়া যায়। ভদ্রলোকের সঙ্গে থাকে, ভদ্রলোকে যদি তারে যাত্রা শিখাইয়া নষ্ট করিয়া ফেলে। আলো না আলো, তারা বাজারের ভদ্রলোক না, তারা পড়ালেখার ভদ্রলোক। তোর একখানা আমার একখানা কাপড় কিনাই দিছে, আমার খানা আমার পরনে, তোর খানা ওই টানে। স্নানের শেষে একেবারে কোমরে গুজ্জাই বাড়ি ফিরবি। শুভলার বউ হঠাৎ আনমনা হইয়া যায়, কি ভাবিতে থাকে, কথা বলে না।
কিলা বাসন্তী, মনে বুঝি মানে না? আমারও মানে না। আমার তো ভইন কৃষ্ণহারা ব্রজনারীর মতো অবস্থা। কিন্তু পরের পুত, তোরও পেটের না, আমারও পেটের না। দূর নিষত্তুরি, আমি বুঝি তার কথা ভাবি? আমি ভাবি অন্য কথা। গত বর্ষার আগে চরটা ছিল ওইখানে, তারপর এইখানে, এখন যেখানে গা ডুবাইয়া আছি। পরের বছর দেখবি এখানেও চর। গা ডোবে না। এইবার যতটা পারি ডুববা নই, জন্মের মতো। বছর ঘুরিতে মালরা সম্পূর্ণ অচল হইয়া পড়িল। নদীর দুই তীর ঘেঁষিয়া চর পড়িয়াছে, একটি মাত্র জলের লেখা অবশিষ্ট আছে, তাতে নৌকা চলে না। মেয়েরা স্নান করিতে যায়, কিন্তু গা ডুবে না। উবু হইয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে একটি গর্তের মতো করিয়াছে, তাতে একবার চিত হইয়া একবার উপর হইয়া শুইলে তবে শরীর ডোবে। তাতেই কোনো রকমে এপাশ ওপাশ ভিজাইয়া তারা কলসি ভরিয়া বাড়ি ফেরে। জেলেদের নৌকাগুলি শুকনা ডাঙায় আটকা পড়িয়া চৌচির হইয়া যাইতেছে। জলের অভাবে সেগুলি আর নদীতে ভাসে না। মালরা তবু মাছ ধরা ছাড়ে নাই। এক কাঁধে কাঁধডোলা, অন্য কাঁধে ঠেলা জাল লইয়া তারা দলে দলে হন্যে হইয়া ঘুরিয়া বেড়ায়, কোথায় ডোবা, কোথায় পুষ্করিণী, তারই সন্ধানে। গ্রামে গ্রামান্তরে ঘুরিয়া কোথাও ডোবা দেখিতে পাইলে সেন দৃষ্টিতে তাকায়। দেহ হাড্ডিসার, চোখ বসিয়া গিয়াছে, সেই গর্তে ডোবা চোখ দুটি হইতে জিঘাংসার দৃষ্টি ঠিকরাইয়া বাহির হয়। জালের সামনাটা জলে ডুবাইয়া ঠেলা মারিয়া সামনের দিকে দেয় এক দৌড়। দুই চারিটা মৌরল্লা উঠে, আর উঠে এক পাল ব্যাং। ব্যাংগুলি লাফাইয়া পড়িয়া যায়। মাছগুলি থাকে, সেগুলি বেচিয়া কয়েক আনা পাইলে তাতে ঘরে চাউল আসে, না পাইলে আসে না। মনমোহন সারাদিন ডোবায় ডোবায় জাল ফেলিয়াছে, কিন্তু উঠিয়াছে কেবল ব্যাং, মাছ উঠে নাই। চাউল না লইয়া শুধু হাতে বাড়ি ফিরিয়া আসিয়াছে। ডোলাটা একদিকে ছুঁড়িয়া ফেলিল, জালটা একটা বেড়ায় ঠেকাইয়া রাখিল। তার বুড়ি মা শুকাইয়া দড়ির মতো হইয়া গিয়াছে। কয়েক বছর আগে সে বিবাহ করিয়াছিল। খাইতে না পাইয়া তার বউও শুকাইয়া যাইতেছে। তার দিকে আর তাকানো যায় না। তার বাপ দাওয়ার উপর বসিয়া তামাক টানিতেছে। মা আর বউ দুইজনে আগাইয়া আসিয়াছিল। চাউলের পুঁটুলি তার সঙ্গে দেখিতে না পাইয়া নীরবে ঘরের ভিতর চলিয়া গেল। আজও কারো খাওয়া হইবে না, কালো হইবে কিনা তাও জানা যায় নাই, অথচ বাপ কেবল নিরুদ্বিগ্ন মনে তামাক টানিতেছে। বাপের হাত থেকে হুঁকাটা লইয়া খুব জোরে কয়েকটা টান দিতেই মনমোহনও বুঝিল, না, এই বেশ। অনেক মালো পরিবার গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছে। যারা আগেই গিয়াছে তারা ঘর দুয়ার জিনিসপত্র নৌকাতে বোঝাই করিয়া লইয়া গিয়াছে। যারা পরে গিয়াছে তারা ঘর দুয়ার জিনিসপত্র ফেলিয়াই গিয়াছে। তারা কোথায় গেল, যারা রহিয়া গিয়াছে তারা জানিতেও পারিল না। তারা কতক গিয়াছে ধান কাটায়, কতক গিয়াছে বড় নদীর পারে। সেখানে বড় লোকেরা মাছ ধরার বড় রকমের আয়োজন করিয়াছে। মালরা সেখানে খাইতে পাইবে, আর নদীতে তাদের হইয়া মাছ ধরিয়া দিবে। যারা দলাদলি করিয়াছিল, মাছ ধরা বন্ধ হইয়া যাওয়ায় বাজারের পালেরা তাদের দয়া করিয়া কাজ দিল। শহর হইতে তাদের জন্য মালের বস্তা ঘাড়ে করিয়া আনিয়া দোকানে আনিয়া দিবে, আর রোজ চারানা করিয়া পাইবে। সেই সব বস্তা বহিতে বহিতে তাদের কোমর ভাঙিয়া গিয়াছে। তারা এখন ব্যাঁকা হইয়া পড়িয়াছে। কাজ করিতে না পারিয়া তারা এখন কেবল মরিবার অপেক্ষায় আছে। উদয় তারার স্বামী এই দলের। সে এখন লাঠির উপর ভর না করিয়া এক পাও চলিতে পারে না। সে কেবল জীর্ণ কোটর প্রবিষ্ট চোখ মেলিয়া উদয় তারার দিকে তাকিয়া থাকে। শুভলার বউ এতদিন সারা রাত সুতা কাটিয়া অশক্ত বাপমার আর নিজের অন্ন যোগাইয়াছে। এখন আর কেউ সুতা কিনিতে আসে না। এখন সে উদয় তারাকে লইয়া গাওয়ালে যায়। পান সুপারি আর কিছু পোড়া মাটি লইয়া সারাদিন গ্রামে গ্রামে ঘোরে। সন্ধ্যাবেলা এক এক মুঠলি ধান লইয়া মেঠো পথ ধরিয়া ঘরে ফেরে। কিন্তু তাতে কয়েক আনা পুঁজির দরকার। যাদের তাও নাই তারা আর কি করে, দাঁতে দাঁত চাপিয়া ভিক্ষায় বাহির হইয়া পড়ে। জয়চন্দ্রের বউ এই দলের। সে যুবতী। কয়েকদিন হয় জয়চন্দ্র মরিয়া গিয়াছে। হাতে যা ছিল পোড়াইতে খরচ হইয়া গিয়াছে। একটি শিশু বুকে দুধ টানে, আরেকটা শিশু সারাদিন খাই খাই করে। সে আর কি করিবে? অনেক দূরের গ্রামে গিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করে, ফিরিয়া আসে সন্ধ্যার পর। ভয় হয় পাছে ধরা পড়ে, কিন্তু ধরা যেদিন পড়িল সেদিন তার জয় জয়কার। আরো 5 জনেই তাকেই অনুসরণ করিয়া ভিক্ষায় বাহির হইল, যেন সে একটা পথের সন্ধান দিয়াছে। কিন্তু সে পথ বড় পিছল।
অনেকেই চলিতে চলিতে হোঁচট খাইয়া সেই যে পড়িল, মুখ দেখাইবার জন্য আর উঠিল না। মালোপাড়া হইতে তারা একেবারে নিশ্চিহ্ন হইয়া গেল। যারা মরিয়া গিয়াছে তারা রক্ষা পাইয়াছে, যারা বাঁচিয়া গিয়াছে তারা শুধু ভাবিতেছে আর কত দূর। তিতাসের দিক হইতে যেন উত্তর ভাসিয়া আসে, আর বেশি দূর নহে। বর্ষা আর সত্যি বেশি দূরে নাই। তিতাসের নতুন জল আসিলে উহাদের দগ্ধ হাড় একটু জুড়াইত, কিন্তু মালোরা যেন জল ছাড়া হইয়া ধুঁকিতেছে। আর অপেক্ষা করার উপায় নাই। জীবন নদীতে যে ভাঁটা পড়িয়াছিল তারই শেষ টান উপস্থিত। তিল তিল করিয়া যে প্রাণ ক্ষয় হইতেছিল তাহা এখন একেবারেই নিঃশেষ হইয়া আসিল। ঘরে ঘরে বিছানায় পড়িয়া তারা ছটফট করিতে লাগিল। পা টিপটিপ করিতেছে, চোখ বসিয়া গিয়াছে, গাল ভাঙিয়া চোয়াল উঁচু হইয়া গিয়াছে, পাঁজরা বাহির হইয়া পড়িয়াছে, যেন প্রেতের মিছিল। এই দেহ টানিয়া টানিয়াই ঘাটের দিকে যায়। যদি দক্ষিণ হইতে স্রোত আসে, যদি নদীতে মাছ উজায়। কিন্তু আসিলেই বা কি? এই হাতে তারা না পারিবে নৌকা ভাসাইতে, না পারিবে জাল ফেলিতে, এমনই শীর্ণ হইয়া গিয়াছে। এমনই শীর্ণ হইতে হইতে উদয় তারার স্বামী একদিন বলিল, আর খাড়া থাকতে পারি না। সে বিছানা রইল। তারপর বিছানা রইল বাসন্তীর বাপ মা দুইজনে। তারা মরিয়া গিয়া বাসন্তীকে মুক্তি দিল, আর মুক্তি দিল মোহনকে তার বাপ। কিন্তু সে এক কাণ্ড করিয়া মরিল। আমি কতবার মাথা কুটলাম, গাঁও ছাইড়া যাই, আমার কথা কেউ বস্তু জ্ঞান করিল না। দেহে ক্ষমতা থাকতে নিজেও গেলাম না, অখন পড়ছি 14 সানকির তলায়। এই বলিয়া সে টলিতে টলিতে বারান্দা হইতে উঠানে পড়িয়া গেল। পড়িবার সময় মোহনের দিকে হাত বাড়াইলে মোহন ধরে নাই। মরিবার সময় মুখটা কি বিকৃত করিয়াছিল, চোখ দুটি খোলা, মরিতেছে না, যেন মোহনের দিকে তাকিয়া বিদ্রুপ করিতেছে। শুভলার বউ নিজেও আর উঠিতে পারে না। পা টিপটিপ করে, মাথা ঘোরে, চোখের সামনে দুনিয়ার রং আরেক রকম হইয়া যায়। সে ভাবিয়া রাখিয়াছে, সকলের যা গতি হইয়াছে আমারও তাই হইবে, তার জন্য ভাবিয়া কোনো লাভ নাই। কিন্তু ঘরে জল থাকা দরকার। শেষ সময় কাছে জল না থাকিলে নাকি ভয়ানক কষ্ট হয়। সকলেরই যখন এক দশা, তখন তার সময় কে কার ঘর হইতে জল আনিয়া দিবে তার মুখে? কলসি বহিবার সামর্থ্য নাই। 2-3টা লোটা লইয়া ঘাটে গেল। নদীতে তখন নূতন জল আসিয়াছে। চটটা জুড়িয়া ধান ক্ষেত হনহন করিতেছে, তারই পাশ দিয়া জল পড়িতেছে, হু হু স্রোত বহিতেছে। ধান খেতে কত ধান, এইখানেই তাদের মাছ ধরার অগাধ জল ছিল। ধীরে ধীরে একখানা নৌকা আসিয়া ঘাটে ভিড়িল। সে নৌকায় অনন্তবালা, তার বাপ, কাকা, মা, কাকিরা আসিয়াছে। অনন্তবালা চিনতে পারিয়া আগাইয়া আসিল, বলিল তারা দেশ ছাড়িয়া দিতেছে, এইখান হইতে পায়ে হাঁটিয়া শহরে গিয়া রেলগাড়িতে উঠিবে, তারা আসাম যাইবে। শুভলার বউ অত দুঃখের সময়ও অনন্তর কথা না তুলিয়া পারিল না। শুনিয়াছে ছোট সময়ে এই দুইটিতে খুব ভাব ছিল। পরে উমা যেমন শিবের জন্য তপস্যা করিয়াছিল, সেও তেমনি তপস্যা করিয়া চলিয়াছিল, পথ চাহিয়া বসিয়াছিল। মালোর ঘরের মেয়ে অত বড় হইয়াছে বলিয়া তাকে কত কথা শুনিতে হইয়াছে। অনন্তর কোনো খবর পাওয়া গেল না? অনেক খবর পাওয়া গেছে বলিয়া সে আরম্ভ করিল। বাবুদের সঙ্গে মিশিয়া সে লোকের উপকার করিয়া ফিরিতেছে। প্রথমে যখন আসিল কেউ তাকে চিনিল না। বিরামপুরের ঘাটে নৌকা লাগাইয়াছিল, বলিয়াছিল এ গাঁয়ের লোকের কি কষ্ট। কাদির মিয়া বলিয়াছিল, আমরা চাষা, ক্ষেতের ধান ঘরে আনিয়াছি, আমাদের কোনো কষ্ট নাই। কষ্টে পড়িয়াছে মালো গোষ্ঠী, গাং শুকাইয়া যাওয়াতে। কিন্তু কেউ তাকে চিনিল না। চিনিল কেবল রমুর মা। আগাইয়া আসিয়া বলিল, বাজি, তোমারে আমি চিনি, তোমার নাম অনন্ত। বনমালীর নৌকাতে তুমি ছোটবেলায় এখানে আসিয়াছিলে, আমার রমুর সঙ্গে খেলা করিয়াছিলে, বাড়িতে আসো। বাড়িতে নিয়া তাকে যত্ন করিয়া খাওয়াইল। সেই দিনই বনমালী দাদা মরিল। মালিকের কাছে পোনা মাছ বুঝাইয়া দিয়া খালি ভার লইয়া তিতাসের পাড়ে চলিতে চলিতেই সেখানে পড়িয়া মরিল। সে কাদির মিয়ার বাড়িরই কাছে। অনেক লোক জড়ো হইয়া তাকে দেখিল। কাদির মিয়া দেখিল, অনন্ত গিয়া দেখিল। কাদির মিয়া আর থাকিতে পারিল না। এই লোক আমাদের কত উপকার করিয়াছে বলিয়া ধানের গোলা খুলিয়া দিল। বাবুরা নিয়া মালদের বিতরণ করুক। অনন্ত তার নৌকায় সেই চাউল লইয়া আমাদের গ্রামে গেল। এক রাত্রি ছিল আমাদের বাড়িতে। কত কথা সে আমার কাকার নিকট বলিয়াছে। সব কথা বলিল, আর একখানা কথা বলিল না? না, সেই কথা বলার সময় তার নাই। পরের দিন আরেক গ্রামে চলিয়া গেল।
তোমাদের এ গ্রামেও কিবা আসে তারা। শুভলার বউয়ের নিকট এ সমস্তই স্বপ্ন বলিয়া মনে হইল, এমনকি যে অনন্তবালা সামনে দাঁড়িয়ে আছে সেও যেন একটা স্বপ্ন মাত্র। একমাত্র সত্য চরের ধান গাছগুলি, কি অজস্র ধান ফুলিয়াছে। দক্ষিণের অনেক দূরের শিবনগর গাঁ হইতে আগে ঢেউ উঠিত, সে ঢেউ থামিত আসিয়া এই মালোপাড়ার মাটিতে ঠেকিয়া। এখন সেই সুদূর হইতে সেই ঢেউই যেন রূপান্তরিত হইয়া ধান গাছের মাথাগুলির উপর দিয়া বহিয়া আসে। সেই দিকে চাহিয়া শুভলার বউ ধীরে ধীরে চোখ মুড়িল। তখন মাঘ মাস, ঢোল বাজিতেছে, কাশি বাজিতেছে, নারীরা গান করিতেছে। তিতাসে কি জল, সেই জলে যে ভেউরা ভাসাইল, কারাকারি করিয়া লইয়া গেল তারা দুইজনে, সুবল আর কিশোর। তারপর আসিল বসন্তকাল। পরস্তাবের এক অজানা নারী উত্তরের খলাতে দোল উৎসব নাচিতে গিয়া এক অজানা পুরুষকে দেখিয়া ভুলিল, হইল অনন্তর জন্ম। আর আজ এক অনন্তবালা তপস্যা করিতে করিতে শুকাইয়া গিয়াছে, সে কি আসিবে না? সে আসিল। এক কায়স্থের কন্যা এলে বিয়ে পড়িবার সময় তাকে ভুলাইয়াছিল। পরে তার মা জানিতে পারিয়া বলিয়াছিল, অনন্ত ছেলেটি দেখিতে বেশ, পড়াশোনায় পণ্ডিত, কিন্তু ও তো জেলের ছেলে, তোর সঙ্গে তার কি? সেই কন্যা বুঝিল, বলিল, সত্যই তো, তার সঙ্গে আমার কি? মনে আঘাত পাইয়া অনন্ত বাউন্ডুলে হইল। শেষে মনে পড়িল, আমি ছোট কিসে, আমার অনন্তবালা তো আমারই পথ চাহিয়া আছে। তারপর একদিন দেখিতেছি দুখাই বাদ্যকর আর ঢোল আর তার ছেলে কাঁসি বাজাইতেছে, তেমনি তাদের এক তালের বাজনা। তবে দুখাইয়ের ঢোলটা অনেক পুরানো আর তার ছেলেটা অনেক বড় হইয়া উঠিয়াছে, কিন্তু জামাইয়ের মা হইবে কে? আবাগি তো মরিয়া বাঁচিয়াছে, বাঁচিয়া থাকিলে এখন না খাইয়া মরিত। ধরিতে গেলে আমারই দাবি সকলের আগে, আমি তার মা হইয়া ঘরের ছাঁচে বসিব, সে বসিবে আমার কোলে, নারীরা তার মুখে চিনি দিবে, মুখে নিয়ে আসে চিনি থুতু করিয়া ফেলিয়া দিবে, নারীরা উলু দিবে, তারপর সে মার কোল হইতে পালকিতে গিয়া বসিবে। কিন্তু উদয় তারাও তো মা হইতে চাইতে পারে। ওদিকে রমুর মা রহিয়াছে, সে যদি আসিয়া বলে আমি তাকে আর আমার রমুকে অভিন্ন দেখি, রমুর যদি মা হইতে পারে আমি তবে তারও মা হইতে পারি। তখন এই শুভলার বউ ছাড়িয়া দিলেও উদয় তারা তো ছাড়িয়া দিবে না, বিয়ে বাড়িতে তুমুল কাণ্ড বাঁধাইবে। এ দূর, এ কি স্বপ্ন! উদয় তারা মরিতেছে, মোহন মরিতেছে, মুখে জল দিতে হইবে, সে থাকিতে তারা তৃষ্ণা নিয়া মরিবে। জলে ঢেউ দিয়া ঘটি কয়টা ভরিল, সামনেই ধান ক্ষেত, ধান গাছগুলি কোমর জলে দাঁড়াইয়া মাথা নাড়িতেছে। অত কাছে, লোটার ঢেউ সেগুলিকে গিয়া নাড়াইয়া দিবে না তো? ওগুলি শত্রু, সারা গায়ের মালদের ওগুলি তো মারিয়াছে। আবার চোখ বুজিয়া আসে, পাড়াতে আর কেউ বাঁচিয়া নাই, কেবল দুইজন বাঁচিয়া আছে। ঘর দুয়ার কোথায় উঠিয়া গিয়াছে, একটা খালি ভিটার উপর রান্না হইতেছে, একটা বড় হাঁড়িতে ভাত ভর্তি, বাবুরা বিতরণ করিবে। বুড়া রামকেশব একটা মাটির সরা লইয়া টলিতে টলিতে আসিয়া দাঁড়াইতে সরাতে ভাত তুলিয়া দিল। শুভলার বউ একটা মালসা লইয়া দাঁড়াইলে তাকেও ভাত দিতে আসিল। সে অনন্ত, পাছে চিনিয়া ফেলে এই ভয় সে মুখ ফিরাইয়া নিঃশব্দে চলিয়া আসিল। কিন্তু এ কি স্বপ্ন! ঝপাত করিয়া একটা শব্দ হইল। শুভলার বউ সে শব্দে চমকিত হইয়া দেখে জল ভরা লোটা তার শিথিল হাত হইতে মাটিতে পড়িয়া গিয়াছে। ধান কাটা শেষ হইয়া গিয়াছে, চরে আর একটিও ধান গাছ নাই। সেখানে এখন বর্ষার সাঁতার জল, চাহিলে কারো মনেই হইবে না যে এখানে একটা চর ছিল। জলে থই থই করিতেছে, যত দূর চোখ যায় কেবল জল। দক্ষিণের সেই সুদূর হইতে ঢেউ উঠিয়া সে ঢেউ এখন মালোপাড়ার মাটিতে আসিয়া লুটাইয়া পড়ে। কিন্তু এখন সে মালোপাড়ার কেবল মাটিই আছে, সে মালোপাড়া আর নাই। শূন্য ভিটাগুলিতে গাছগাছড়া হইয়াছে, তাতে বাতাস লাগিয়া শোঁ শোঁ শব্দ হয়। এখানে পড়িয়া যারা মরিয়াছে সেই শব্দে তারাই বা বুঝি নিঃশ্বাস ফেলে। শুনছিলেন আমার কণ্ঠে অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নাম, এর চতুর্থ পর্বের দ্বিতীয় খণ্ড ভাসমান। এই সঙ্গেই শেষ হলো এই উপন্যাসটিও। মালোপাড়ার ইতিবৃত্ত, তাদের সুখ দুঃখ, হাসি কান্না, উত্থান পতনের নানান কাহিনী তিতাস নদীর বাঁকে বাঁকে আবর্তিত হতে হতে তিতাসের মতোই তাদেরও শুকিয়ে যাওয়ার মর্মান্তিক কাহিনী আমরা শুনলাম এই উপন্যাসে।
শুনতে আপনাদের কেমন লাগলো তা জানার অপেক্ষায় থাকবো অবশ্যই। আমাদের মন্তব্যের বাক্সে এবং ফেসবুক পেজে জমে উঠুক আড্ডা এবং আলোচনার আসরও। পরবর্তী পর্বে শুরু হবে নতুন উপন্যাস। ইতিমধ্যে পাশাপাশি চলেছে গল্পের আসরও, নিত্য নতুন ছোট গল্প নিয়ে। চ্যানেলের সব আপডেট পেতে হলে করে ফেলুন সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার বন্ধু বান্ধব পরিচিত জনের মধ্যে। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, পড়ায়, শোনায় কাটুক দিন। আজকের মতন আসি।